দার্জিলিং শুধু একটা পাহাড় নয়, এ যেন বাঙালির ফেলে আসা শৈশবের নস্টালজিয়া, কলেজ জীবনের প্রথম প্রেম কিংবা জীবনের ক্লান্ত দুপুরের এক কাপ চায়ের সঙ্গে হারিয়ে যাওয়ার গল্প। দার্জিলিং মানে একটা অদ্ভুত টান, এ এক অনুভূতির নাম। সবকিছু যেন বাঙালির হৃদয় ছুঁয়ে যায়। দার্জিলিং কেবল একটি গন্তব্য নয়, এটা এক রোম্যান্টিক স্মৃতি, এক স্নিগ্ধ আবেগ। পুরনো দিনের বাংলা সিনেমার গল্প থেকে শুরু করে নতুন প্রজন্মের ইনস্টাগ্রাম পোস্ট, সবখানেই দার্জিলিং আছে কোনো না কোনোভাবে। কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়া যেন ডাক দিয়ে বলে, এসো একটু শান্তি নিয়ে যাও। আর সেই শান্তির খোঁজে একটু ঠান্ডা হাওয়ায় মনটা ওলট পালট করে নিতে বাঙালির প্রথম পছন্দ হলো দার্জিলিং। ভালো খবর হলো, ইচ্ছে থাকলে খুব কম খরচেই দার্জিলিং ঘোরা যায়, শুধু দরকার একটু পরিকল্পনা। আজকের পর্বে দুদিনের কম খরচের সফর পরিকল্পনা দিলাম, যা তোমাদের জন্য হবে একদম উপযুক্ত। কোথায় থাকবে, কি করে যাবে, কি কি সাইট সিন আছে, থাকবে তার সমস্ত ডিটেলস। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। আমার ক্যামেরায় ধরা পড়া এক অন্যরকম গল্প। বাট তার আগে আমি দীপ তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু চাঁদের পাহাড়। কলকাতা থেকে এনজিপি যাওয়ার জন্য অনেক কটা ট্রেন আছে। তার মধ্যে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস উল্লেখযোগ্য। তোমাদের সুবিধা মতন তোমরা যে কোনো ট্রেন দেখে নিতে পারো, এবং ট্রেনের অ্যাডভান্স টিকিট কিন্তু বুক করা বাধ্যতামূলক। না হলে যারা আমার মতন লাস্ট মিনিট প্ল্যান করো, তারা বাসেও চলে আসতে পারো। ধর্মতলা থেকেই নানান সরকারি এবং বেসরকারি বাস তোমরা পেয়ে যাবে। এনিওয়েজ, সকাল 7টায় আমি পৌঁছে গেছি এনজিপি, আর এখন সোজা একটা ক্যাব বুক করে রওনা হয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 73 কিলোমিটার্সের ডিস্টেন্স, আর যেতে সময় লাগবে 3 ঘন্টার মতন। তোমরা চাইলে শিলিগুড়ি থেকে শেয়ার জিপে 250 থেকে 350 টাকা খরচ করে পৌঁছে যেতে পারো দার্জিলিং। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথটা যেন একটা গল্পের বই, প্রতিটি বাঁক, প্রতিটি মোড় যেন ছবির মতন সাজানো। যতই উপরে উঠি ততই শহরের কোলাহল হারিয়ে যায়, আর প্রকৃতির গান কানে বাজতে শুরু করে। যেখানে মেঘ নেমে আসে গাড়ির জানলায়, সেই পথই তো দার্জিলিং যাওয়ার পথ। এই রাস্তা দেখতে দেখতে আমার সময় যাচ্ছে কেটে, এই জন্যই তো পাহাড় আমার এত প্রিয়। আর মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট সময় পর আমি পৌঁছে গেলাম দার্জিলিং। চলো আগে হোটেলে চেক ইন করে নেওয়া যাক। এই হলো আমার হোটেল, হোয়াইট ইয়াক দার্জিলিং। বলে রাখি, এই হোটেলটা কিন্তু ম্যাল রোডের একদম কাছে। কেভেন্টাস থেকে ডিস্টেন্স 50 মিটারের মতন। তাই বুঝতেই পারছো এই হোটেলটা দার্জিলিংয়ের একদম প্রাইম লোকেশনে অবস্থিত। চলো আর কথা না বাড়িয়ে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই দেখো রুম, একটা দারুণ কিন্তু এখানে বেড, বেশ বড় সড়ো বেড। আমি যখন তোমাদেরকে আগেবার ভিডিও দেখালাম তখন দেখিয়েছি বেডটা কত সুন্দর, দারুণভাবে সাজানো, উডেন টেক্সচারের ফিনিশ। তার সঙ্গে দেখো পেন্টিং এখানে আছে, কিছু রিডিং ল্যাম্প এখানে, চায়ের জন্য তোমরা এখানে যে কিট সেগুলো পেয়ে যাবে। অ্যান্ড দেন এখানে একটা কাবেট, তোমরা এখান থেকে কাবার্ড একটা পেয়ে যাচ্ছ তোমরা। তার সাথে এখানে একটা বসার জায়গা, দেন একটা এখানে আলমারি, তোমরা তোমাদের জিনিসপত্র ওখানে রাখতে পারবে। বসার জন্য একটা চেয়ার, 2টো চেয়ার, ইনফ্যাক্ট একটা টি টেবিল আছে, টিভি, যেটা কিনা আমরা জেনারেলি ঘুরতে আসলে কোথাও দেখি না। আর বাকি এই হচ্ছে তোমাদের ওয়াশরুম। আর সব মিলিয়ে কিন্তু একটা দারুণ রুম। অ্যান্ড ডেফিনেটলি যারা ম্যাল রোডের সামনে থাকতে প্রেফার করছো দার্জিলিংয়ে এসে, তারা কিন্তু ডেফিনেটলি এই হোটেলটাকে চেক করতে পারো। নট অনলি হোটেলটার যে প্রাইস পয়েন্ট, সেই প্রাইস পয়েন্টটা চিপ, তার সাথে আমি যেটা বলবো যে সার্ভিস প্রোভাইড করেন এনারা, এবং যে লোকেশনটা সেটাও কিন্তু এক কথায় অসাধারণ। তাই অ্যাট দ্য প্রাইস পয়েন্ট অফ 1800 আমার মনে হয় একটা দারুণ রুম, দারুণ হোটেল, এবং স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো। আর হ্যাঁ, এখানে কিন্তু ইন হাউস কিচেনও তোমরা পেয়ে যাচ্ছ, তাই খাওয়া দাওয়ারও কিন্তু এখানে কোনো প্রবলেম নেই। এখন বেলা 12টা বেজে গেছে, তাই আমি ডিসাইড করলাম দার্জিলিং জুটা আগে দেখবো, অ্যান্ড দেন ব্রেকফাস্ট কমপ্লিট করব। দুদিনে দার্জিলিং ঘুরে দেখার জন্য প্রপার প্ল্যান করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই আমি একটুও সময় নষ্ট করছি না। দার্জিলিং জু আমার হোটেল থেকে পৌঁছতে সময় লাগবে 30 মিনিটের মতন। আর ফাইনালি আমি পৌঁছে গেলাম দার্জিলিং জুতে।
এখানকার টিকিট মূল্য 110 টাকা ফর ইন্ডিয়ানস, বাচ্চাদের 6 বছরের নিচে ফ্রি, আর 180 টাকা করে ফরেনার্সদের জন্য। দার্জিলিং শহরের শান্ত পরিবেশ, চা বাগান আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ছাড়াও একটা অনন্য আকর্ষণ হল পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানা হিমালয়ের প্রাণীদের সংরক্ষণের জন্য ভারতের অন্যতম প্রধান কেন্দ্র। 1958 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানার নামকরণ করা হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কন্যা নামকরণ অনুসারে। প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাটি শুধু ভারতের নয়, গোটা বিশ্বর মধ্যে অন্যতম উচ্চতম চিড়িয়াখানা। এই পার্ক মূলত হিমালয়ের বিপন্ন প্রাণীদের সংরক্ষণ এবং গবেষণার জন্য ব্যবহৃত হয়। এই চিড়িয়াখানার সবথেকে বড় বৈশিষ্ট্য হল এখানে প্রধানত উচ্চ হিমালয় বিপন্ন ও বিরল প্রজাতির প্রাণীদের সংরক্ষণ ও প্রজনন করা হয়। এই পার্কে ঘুরতে ঘুরতে তোমাদের মনে হবে তোমরা একটা হিমালয়ান জঙ্গলের মাঝখানে এসে পড়েছ। প্রকৃতি ও পশুপ্রেমীদের জন্য এটি এক অপূর্ব গন্তব্য। স্নো লেপার্ড, ভোরাল, রেড পান্ডা, টিবেটিয়ান উলফ, হিমালয়ান ব্ল্যাক বেয়ার সহ দুর্লভ প্রাণী এখানে দেখা যায়। এখানে পা রাখতেই আমার চোখে প্রথমে পড়ল আমাদের সবার প্রিয় রেড পান্ডা। দার্জিলিং চিড়িয়াখানার সবথেকে আকর্ষণীয় এবং আদুরে প্রাণী হলো এই রেড পান্ডা। চিড়িয়াখানার ভেতরে ঢুকতেই একসময় পৌঁছে যাবে পাখিদের এক দারুণ রঙিন জগতে। এখানে আছে দার্জিলিংয়ের নানান দুর্লভ এবং হিমালয়ের পাখিদের সম্ভার। আলাপ করিয়ে দিই, এরা হলো মার্কার। দেখতে শান্ত লাগলেও এরা কিন্তু মোটেও শান্ত নয়। নানান ধরনের প্রাণী কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সবার নাম আমিও জানি না। যাই হোক, ফাইনালি চলে আসলাম জুয়ের শো স্টপার মানে স্নো লেপার্ডের কাছে। দার্জিলিং চিড়িয়াখানার সব থেকে রহস্যময় এবং চোখ ধাঁধানো প্রাণী হলো এই স্নো লেপার্ড বা তুষার চিতা। এই চিড়িয়াখানাটাই ভারতের একমাত্র প্রতিষ্ঠান যেখানে স্নো লেপার্ডের প্রজনন ঘটানো সম্ভব হয়েছে। দার্জিলিং জুতে আসলে তোমরা হোয়াইট টাইগার, সাইবেরিয়ান টাইগার এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে। পাহাড়ে এসে এই পরিবেশের মধ্যে বাঘ দেখার মজাই আলাদা। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে হিমালয়ান উলফ। দার্জিলিং চিড়িয়াখানা শুধু একটি ঘোরার জায়গা নয়, এটা হলো হিমালয়ের প্রাণীদের জন্য এক নিরাপদ আশ্রয়। রেড পান্ডার মিষ্টি চাহনি থেকে শুরু করে স্নো লেপার্ডের রহস্যময় দৃষ্টি, প্রকৃতি মুহূর্তে তোমরা প্রকৃতির সাথে আরও গভীরভাবে জড়িয়ে যাবে। এই জায়গাটা শুধু দর্শনার্থীদের জন্যই আনন্দদায়ক নয়, বিপন্ন প্রাণীদের সংরক্ষণ আর সচেতনতা গড়ে তোলার জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সব মিলিয়ে দার্জিলিং চিড়িয়াখানা কেবল একটি দর্শনীয় স্থান নয়, এটি এক অনুভব যেখানে প্রকৃতি ও জীবন বৈচিত্র্যের মাঝে তোমরা এক অপূর্ব সংযোগ খুঁজে পাবে।
আমি চলে এসেছি দার্জিলিংয়ে জুতে। আর এই যে দার্জিলিং জু, এই জুটা কিন্তু ভীষণ একটা পপুলার জু এখানে, এবং প্রচুর ট্যুরিস্টরা কিন্তু এখানে এই জু ভিজিট করতে আসেন। এই জুতে আসলে তোমরা কিন্তু স্নো লেপার্ড, রেড পান্ডার মতন কিন্তু অ্যানিমেলস দেখতে পাবেও। তাছাড়াও প্রচুর ধরনের কিন্তু এখানে অ্যানিমেলস, এক্সোটিক অ্যানিমেলস তোমরা এখানে দেখতে পাবে। তো ডেফিনেটলি তোমরা যখন দার্জিলিংয়ে আসছো তখন কিন্তু এই জুটা তোমাদেরকে ভিজিট করতেই হবে। অসাধারণ লাগবে, খুব সুন্দর। আর এখানকার যেভাবে তৈরি করা জুটা, যেভাবে মেনটেন করা, সেটাও কিন্তু এক কথায় ফাটাফাটি। তো ডেফিনেটলি আলিপুর জু যারা গেছো তাদের একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা পেয়ে যাবে এই দার্জিলিংয়ে জুতে আসলে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দার্জিলিংয়ে এলে এই জুটা কিন্তু মিস করা চলবে না। বাচ্চা হোক কিংবা বড়, সবার কিন্তু দারুণ লাগবে এই জুটা। আর হাতে সময় নিয়ে আসতে কিন্তু ভুলো না। এখান থেকে বেরিয়ে পড়ছি এখন, আর সামনে একটা টি গার্ডেন পড়বে। আমার এখান থেকে যেতে সময় লাগবে 15 মিনিটের মতন। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম টি গার্ডেনে। চলো এই জায়গাটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। জায়গাটা বেশ লাগছে আমার। তোমরা জানিও তোমরা এর মধ্যে দার্জিলিং কবে এসেছিলে, আর তোমাদের দার্জিলিংয়ের কোন সাইট সিইংটা সব থেকে বেশি পছন্দ হয়। তো দার্জিলিংয়ের কিন্তু যে চা বাগান, সেখানে আমি এখন চলে এসেছি। জাস্ট এখান থেকে ভিউটা তোমরা একবার দেখো, কি অসাধারণ লাগছে। ওফ, এখানে তো ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। দারুণ দারুণ, জাস্ট এই ভিউটা একবার দেখো, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, দারুণ। চারদিকে যেদিকেই তাকাবে না কেন, শুধু চা বাগান, তার সাথে এই দারুণ অসাধারণ ল্যান্ডস্কেপস। তো মানে এই জায়গাটাতে আসলে এই চা বাগানের মধ্যে না নিজেদেরকে জাস্ট হারিয়ে ফেলবে। এত নিরিবিলি জায়গাটা, খুব স্নিগ্ধ একটা জায়গা, দারুণ লাগছে টাইম স্পেন্ড করতে। তোমরা চাইলে এই যে চা বাগানের চাগুলো কিন্তু এই উপরের দোকানগুলো থেকেও পেয়ে যেতে পারো। তো সেটাও তোমরা ডেফিনেটলি চেক করতে পারো। আমি আপাতত চা নিয়ে ভাবছি না, এখন চা বাগান নিয়ে ভাবছি। আর এই চা বাগানেই আমি এখন কিন্তু একটু ঘোরাফেরা করে নিচ্ছি। আর বাস এইভাবে আমি এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, আর তারপরেই চলে যাব আরও একটা লোকেশানে। তো তোমরা আমার সাথে জাস্ট এই অনবদ্য ভিউটাকে এখন ফিল করো, দেখো, এর সৌন্দর্যের জাস্ট মজা নাও। এনিওয়েজ, এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার খুব খিদে লেগে গেছে আমার। চলো আর দেরি না করে কেভেন্টাসে চলে যাওয়া যাক। কিন্তু তার আগে আমি একটু হোটেল থেকে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়েই আমি বেরিয়ে পড়লাম কেভেন্টাসের উদ্দেশ্যে। কেভেন্টাস যেতে সময় লাগবে 2 মিনিটের মতন, তাই খুব তাড়াতাড়ি কেভেন্টাসে পৌঁছে গেলাম। আমি আজ চলে এসেছি দার্জিলিংয়ের এক খুবই জনপ্রিয় খাবারের জায়গায়, কেভেন্টাস। শহরের একবারে মাঝে, মাল রোডের ঠিক পাশে এই রেস্টুরেন্ট বহু বছর ধরেই পর্যটকদের পছন্দের ঠিকানা। এখানকার ওপেন টেরেসে বসে গরম গরম ব্রেকফাস্ট আর কফি খেতে খেতে চোখের সামনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। দার্জিলিংয়ে আসবে আর কেভেন্টাসে ব্রেকফাস্ট করবে না, এরকম বাঙালি বা আই গেস ভারতীয় খুব কমই হবে। আমি কিন্তু চলে এসেছি এখন কেভেন্টাসে, যেখান থেকে আমি সেরে নেব আমার আজকের সকালের ব্রেকফাস্ট। তো দেখতেই পাচ্ছ একটা দারুণ অ্যাম্বিয়েন্স। আর এখানে আসলে আমি যেটা জেনারেলি অর্ডার করি সেটা হচ্ছে যে প্ল্যাটারটার জন্য এই কেভেন্টাস বিখ্যাত, সেটাই। তো অর্ডার করে দিয়েছি খাবার দাবার, কিছুটা এখানে সুন্দর করে একটু টাইম স্পেন্ড করছি। খুব সুন্দর ওয়েদার,
এখানে জাস্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন প্রখর, আকাশে মেঘ করে আছে। আর যেটা চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখানকার সসেজ, বেকন আর হট চকলেট সবার মধ্যে খুবই জনপ্রিয়। তো আমার কিন্তু যে খাবারে অর্ডার করেছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি, চলে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে কী কী আছে। সসেজ দেখতে পাচ্ছ এখানে, বেকন দেখতে পাচ্ছ এখানে, অ্যান্ড দেন এখানে এই কোচও কিন্তু আছে। তো এই খাবারটাই কিন্তু আমি এখানে আসলে জেনারেলি খাই, তো সেটাই খাবো। টেস্ট নিয়ে কোনো কথা হবে না বেসিক্যালি, কারণ কি কেভিন টাসের টেস্ট কেমন সেটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি। তো চলো তাড়াতাড়ি করে এই খাবারটাকে শেষ করা যাক, কারণ কি এরপর অনেক কটা সাইড সিনে আমাকে যেতে হবে, আর তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। শেষ পাতে আমি নিয়ে নিলাম সফটি, আর এই সফটিটাও কিন্তু দারুণ ছিল। বলে রাখি এই সফটির দাম পড়ল 40 টাকা। তোমরা আমাকে জানিও তোমাদের কেভিন টাস কেমন লাগে, আর কেভিন টাসের কোন খাবারটা তোমাদের কাছে সব থেকে বেশি প্রিয়। এনিওয়েজ, খাওয়ার পর আমি বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি ম্যাল রোডে। আজ আমি এসেছি দার্জিলিংয়ের এক অন্যতম জনপ্রিয় জায়গায়, ম্যাল রোড। এই জায়গাটা খুবই শান্ত, পরিষ্কার এবং সুন্দর। চারপাশে আছে অনেক ছোট ছোট দোকান, কফির ক্যান্টিন, হাতের মোমো আর কিছু লোকাল হস্তশিল্পের স্টল। এখানকার সব থেকে ভালো দিক হলো সামনে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম স্পষ্টভাবে। চলো তাহলে ঘুরে দেখি দার্জিলিংয়ের এই ম্যাল রোড, আর জেনে নিই কী কী আছে এই জায়গা দেখার, উপভোগ করার জন্য। ম্যাল রোড দেখেই আমি আমার হোটেলে ফিরে আসলাম। আজকে সারাদিন অনেক জার্নি হয়েছে, তাই একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বাইরে বেরোবো। ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়লাম রাতের ম্যাল রোড দেখার জন্যে। রাতের দার্জিলিংয়ের ম্যাল রোড দেখতে একেবারে অন্যরকম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারপাশটা আলোয় ঝলমল করে ওঠে। দোকানগুলোতে ঝিকিমিকি লাইট, গরম কফির গন্ধ, আর রাস্তার ধারে ছোট ছোট স্টলগুলোতে ভিড় বাড়তে থাকে। কেউ মোমো খাচ্ছে, আবার কেউ থুকপার স্বাদ নিচ্ছে। কোনো ভিড় নেই, কোনো তাড়াহুড়ো নেই, কারণ আমরা দার্জিলিংয়ের মোস্ট হ্যাপেনিং প্লেসে আছি। দার্জিলিং ঘুরতে এসে রাতের ম্যাল রোড না ঘোরা মানে এই শহরের আসল রূপটা না দেখা। যাই হোক, আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে রাত্রেবেলা খেয়ে নিতে হবে আমাকে, কারণ কাল সকালে আমাকে আবার যেতে হবে টাইগার হিল ভিজিট করার জন্য। আর সেই কারণে আমাকে 4টের সময় ভোরবেলা উঠে পড়তে হবে। তাই ম্যাল রোড থেকেই আমি আমার রাতের খাবারটা সেরে ফেললাম। গুড মর্নিং সবাইকে। এখন আমি বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের সব থেকে পপুলার সাইট সিনের জন্য, যেটা হলো টাইগার হিল। দার্জিলিং থেকে প্রচুর ট্যুরিস্ট এই টাইগার হিল ভিজিট করতে আসে। আমার হোটেল থেকে টাইগার হিল যেতে সময় লাগবে 50 মিনিটের মতন। রাত পেরিয়ে যখন ভোর নামে পাহাড়ে, তখন টাইগার হিল এক অদ্ভুত মায়াবী রূপ নেয়। ঠান্ডা কুয়াশা গায়ে মেখে হাজারো মানুষ অপেক্ষা করে এক ঝলক সূর্যকে দেখার জন্য। হঠাৎ আকাশের কোণে হালকা লাল হতে শুরু করে, বাতাস থেমে যায়, আর ঠিক সেই মুহূর্তেই কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়াগুলো সোনালি আলোয় ঝলমল করে ওঠে, যেন পাহাড়ের ওপর কেউ রাঙা আলো ছড়িয়ে দিয়েছে। আর দূরে এক রাশ কুয়াশার মাঝে মাউন্ট এভারেস্ট নিজের অস্তিত্ব জানান দেয়। তো সকাল সকাল কিন্তু আমি পৌঁছে গেছি এখানে টাইগার হিল দেখার জন্য। ভীষণ ঠান্ডা এখানে, আর আমি একটা মানে
ছোটোখাটো মানে হালকা একটা জ্যাকেট পরে এসেছি, আর তার জন্য যেটা হয়েছে ভীষণ ঠান্ডা লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে ভিড় করে আছে জাস্ট এই টাইগার হিলের এই ভিউটা দেখার জন্য, কারণ সকালে এই যে ভিউটা আসে সেই ভিউটা অনবদ্য হয়। বাট আজকে অনেকটাই কুয়াশা, আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর কুয়াশা এখানে। আই এম নট শিওর যে টাইগার হিল কতটা ভালো দেখা যাবে, বাট সানরাইজ অলরেডি হওয়া স্টার্ট হয়ে গেছে, তো সেটা একটা ভালো পয়েন্ট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি জানি না যে টাইগার হিল দেখা যাবে কি না। ডেফিনেটলি যদি দেখা যায় তাহলে তোমাদেরকে আমি আবার দেখাবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার পিছনের এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, সূর্য অলরেডি ওঠা স্টার্ট করেছে। বাট আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে ভীষণ ফগি, এই টাইম এরকম থাকার জেনারেলি উচিত না, বাট আনফর্চুনেটলি আজকে ওয়েদার অনেকটাই ফগি, তো একটুখানি লাক খারাপ বলতে হবে। কিন্তু আমি জাস্ট ওয়েট করবো এখানে আরও কিছুক্ষণ, যাতে যদি কোনো চান্স থাকে তাহলে ডেফিনেটলি দেখতে পাবো আমরা টাইগার হিল। টাইগার হিলের এই সূর্যোদয় কোনো দৃশ্য নয়, এটা এক অনুভূতি যা একবার দেখলে সারা জীবন মনে গেঁথে থাকবে। টাইগার হিল এমন একটা জায়গা যেখানে ভোরবেলা দাঁড়িয়েই মনে হয় প্রকৃতি যেন নিজের শখ থেকে সুন্দর রূপটা তুলে ধরেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার এবং টাইগার হিলের কিন্তু দারুণ ভিউ দেখা যায়। আর যে সানরাইজটা হচ্ছে সেটাও একটা অনবদ্য, একটা দারুণ সকাল কিন্তু এখানে এসে আমি কাটাচ্ছি। অসাধারণ ভিউ এখান থেকে। তো তোমরা যারা দার্জিলিংয়ে আসছো তারা কিন্তু এই যে পয়েন্টটা, এই যে টাইগার হিল দেখার যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে কিন্তু জাস্ট মিস করতে পারবো না, জাস্ট মিস করো না। অসাধারণ লাগবে এখান থেকে জায়গাটা দেখতে। একটু সকালবেলা উঠতে হয় ঠিকই, কিন্তু যে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা বা যে ভিউটা এখান থেকে দেখা যায় সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তাই একটু কষ্ট হলেও কিন্তু সহ্য করে নিতে পারলে অসাধারণ ভিউয়ের সাক্ষী হয়ে থাকবে তোমরা। তাই ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যে দার্জিলিং যদি তোমরা এখন ভিজিট করতে আসছো তখন টাইগার হিল এখান থেকে এসে দেখাটা কিন্তু একেবারে মাস্ট। পূর্ব আকাশের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়াগুলো সোনালি আলোয় ঝলমল করে ওঠে, আর দূরে নীরব জঙ্গলে দাঁড়িয়ে থাকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ঠান্ডা পাহাড়ের হাওয়া, নিস্তব্ধতা আর আকাশ ছুঁয়ে পাহাড়গুলোর মধ্যে দাঁড়িয়ে তোমরা অনুভব করবে টাইগার হিল শুধু একটা ভিউ পয়েন্ট নয়, এটা প্রকৃতির এক জীবন্ত কবিতা। চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক। আজকের সকালের শুরুটা আমার দারুণ হলো। সামনেই একটা শিব মন্দিরও পড়ল। কিছুটা সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়লাম মন্দির থেকে। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়ছি আমার পরের গন্তব্যের জন্য, যা হলো হ্যাপি ভ্যালি টি স্টেট। আমি চলে এসেছি দার্জিলিংয়ের এক ঐতিহাসিক এবং মনোরম জায়গায়, হ্যাপি ভ্যালি টি স্টেট। সবুজে মোড়া বিশাল চা বাগান, পাহাড়ের ঢালে ঢালে সাজানো চা গাছ, আর তার মাঝখানে কাজ করছে স্থানীয় মানুষজন। এখানকার পরিবেশ একদম শান্ত, শুধু হালকা হাওয়া আর পাখির ডাক, যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতন একটা জায়গা। এখানে তোমরা শুধু চা বাগান ঘুরে দেখবে তাই নয়, চাইলে টেস্ট করতে পারবে আসল দার্জিলিং চা, আর জানতেও পারবে কিভাবে চা তৈরি হয়। কিছুটা সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে, যা হলো ডালি মনেস্ট্রি। যেতে সময় লাগবে 25 মিনিটের মতন।
দার্জিলিং শহরের কিছুটা উপরে পাহাড়ের সবুজের মাঝে দাঁড়িয়ে আছে ডালি মনেস্ট্রি, এক শান্ত, আধ্যাত্মিক এবং বর্ণময় স্থাপত্যের প্রতীক। 1971 সালে এই মনেস্ট্রিটা প্রতিষ্ঠিত হয়, যা গেরুগোপা বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। রঙিন প্রার্থনার পতাকা, কারুকার্যময় দেওয়ালচিত্র আর বিশাল বুদ্ধ মূর্তি এই মনেস্ট্রিকে করে তুলেছে দর্শনীয়। ভোরবেলা এখানকার ঘণ্টার ধ্বনি এবং প্রার্থনার শব্দ চারিপাশের পরিবেশ হয়ে ওঠে একদম মায়াবী। মানসিক শান্তি এবং আধ্যাত্মিক অনুভূতির জন্য ডালি মনেস্ট্রি একবার হলেও ঘুরে দেখার মতন জায়গা। কিছুটা সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়ছি আজকের দিনের শেষ সাইট সিনের জন্যে, যা হলো বাতাসিয়া লোপ। এখান থেকে যেতে সময় লাগবে 20 মিনিটের মতন। দার্জিলিং শহরের ঠিক কিছুটা নিচে পাহাড়ের আঁকাবাঁকা পথে অবস্থিত এক অপূর্ব জায়গা বাতাসিয়া লুপ। এটা হলো একটা সুনিপুণভাবে নির্মিত রেলপথের বাঁক, যেখানে দার্জিলিংয়ের হিমালয়ের রেলওয়ে টয় ট্রেন একটা 360 ডিগ্রি মোড় নেয়। এই জায়গাটা শুধু কৌশলের জন্য নির্মিত নয়, বরং দার্জিলিং ঘুরতে আসা পর্যটকদের কাছে এটি এক আবেগের জায়গা। ট্রেনটা যখন এই লুপ ঘুরে যায়, তখন একদিকে দেখা যায় শহর আর অন্যদিকে খুলে যায় কাঞ্চনজঙ্ঘার বিশাল ভিউ। এই রূপের মাঝখানে রয়েছে একটা স্মৃতিসৌধ, যেখানে ভারতীয় সেনাবাহিনীর শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয়। চারপাশে আছে বাগান, ফুল আর বসার জায়গা। এখানে দাঁড়িয়ে তোমরা টয় ট্রেনের চলাচল দেখতে পারবে খুব কাছ থেকে। বাতাসিয়া লুপে দাঁড়িয়ে পাহাড়ের হাওয়া আর ট্রেনের হুইসেলের শব্দ শুনলে মনটা রোমাঞ্চে ভরে যায়। দার্জিলিং ভ্রমণের এটি এক গুরুত্বপূর্ণ এবং অনবদ্য গন্তব্য। এসব দেখেই আমি ফিরে যাচ্ছি আমার হোটেলে। আজ অনেক সকালে উঠেছি, তাই একটু রেস্ট নিয়ে নেব। ঘুম ভাঙার পর চোখ খুলতেই আমি দেখলাম পাহাড়ের বুকে অন্ধকার নেমে এসেছে। আজকে রাতে আমি আবার ম্যাল রোডে যাচ্ছি, কারণ ম্যাল রোড দার্জিলিংয়ের সব থেকে হ্যাপেনিং প্লেস। আর রাতে সময় কাটানোর জন্য ম্যাল রোডের থেকে বেটার কোনো অপশন হতেই পারে না। চাইলে তোমরা ম্যাল রোডের থেকে প্রিয়জনদের জন্য বেশ কিছু সামগ্রী কিনে নিয়ে যেতে পারো, কিন্তু প্রাইস অন আ হায়ার সাইড, তাই বার্গেন করতে কিন্তু তোমরা ভুলো না। তাছাড়া ম্যাল রোডে তোমরা পেয়ে যাবে বিভিন্ন খাবারের অপশনস, তাই নিজেদের প্রেফারেন্স অনুযায়ী এখান থেকেই খাবার খেয়ে নিতে পারো। তো বুঝতেই পারছো, দুদিনে অনায়াসে দার্জিলিং ঘুরে নেওয়া যায়। 4 জন বা 7 জনের গ্রুপ আসলে খরচ কিন্তু অনেক অংশেই কম পড়বে তোমাদের। তাহলে বোঝাই যাচ্ছে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে অনায়াসেই দার্জিলিং কিন্তু ঘুরে নেওয়া যায়। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে ট্যুর কস্টের ডিটেলসটা দিয়ে দিলাম। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের জন্য থাকবে নতুন কোনো জায়গার গল্প। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।